ওকে, সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন টেন্স আমরা গতানুগতিক যেভাবে শিখি এভাবে শিখলে আমাদের হবে না। আমাদের শিখতে হবে যাতে করে আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং সব জায়গায় কাজে লাগে। সবাই আমাকে একটু কমেন্ট করে জানান যে পৃথিবীতে সময় কত প্রকার, মানে কত প্রকারের সময় আছে। সবাই একটু কমেন্ট করে জানান। 3 প্রকার সবাই কমেন্ট করতেছেন: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, এখন আপনারা জানেন যে টেন্স হচ্ছে 12 প্রকার। প্রশ্ন হচ্ছে সময় যদি 3 প্রকার হয়, টেন্স কেন 12 প্রকার? রাইট? এটা কমন প্রশ্ন আমাদের। টেন্স কেন 12 প্রকার হইলো? কারণ সময় তো তিনটা: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এর বাইরে কি আর কোনো সময় আছে? নাই। তাহলে এর বাইরে যদি আর সময় না থাকে, টেন্স কেন 12 প্রকার হইলো? এর উত্তর হচ্ছে, সময় যদিও আমাদের 3 প্রকার, বাট আমাদের যে কাজের ধরন আছে, এই কাজের ধরনটা কিন্তু চেঞ্জ হইতে পারে। ঠিক আছে। ফর এক্সাম্পল ধরেন, বর্তমান সময়ে, ইন প্রেজেন্ট টাইম, আপনি হয়তো পারে কাজটা এখনো শুরু করেন নাই। কাজটা এখনো শুরু করেন নাই, মানে অনির্দিষ্ট, যেটাকে আমরা বলি ইনডেফিনিট। হতে পারে আপনার কাজটা শেষ, ওটাকে আমরা বলি পারফেক্ট। হতে পারে আপনার কাজটা চলতেছে, ওটাকে আমরা বলি কন্টিনিউয়াস। তাহলে এই বর্তমান সময়ে আপনার কাজের ধরন কেমন হচ্ছে দেখেন। হয়তো কাজটা এখনো শুরু হয় নাই, হয়তো কাজটা চলতেছে, হয়তো কাজটা শেষ। তার মানে কি হইলো? তার মানে বোঝা গেল একই সময়ের ভিতরে কাজের ধরন কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে। এই যে কাজের ধরন পরিবর্তন হচ্ছে, যার কারণে টেন্স 12 প্রকার হয়েছে। সময় কিন্তু তিনটাই। তাহলে এখন দেখেন, এমনও হইতে পারে আপনার কাজটা বর্তমানে চলতেছে, এমন হইতে পারে আপনার কাজটা অতীতে চলতেছিল, এমনও হইতে পারে আপনার কাজটা ভবিষ্যতে চলবে, মানে এখন চলতেছে না, ইন ফিউচার চলবে। তাহলে কাজের ধরনের কারণে মূলত টেন্স 12 প্রকার হয়েছে। এই ব্যাপারটা সবাই বুঝছে কিনা একটু কমেন্ট করে জানেন। এই ব্যাপারটা আমরা সবাই বুঝছি কিনা? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে টেন্সে সময় চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সে সময় চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। যেহেতু আমরা অলরেডি দেখলাম যে সময়ের কারণে সময় আমাদের সেম থাকতেছে, বাট আমাদের কাজের ধরন চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সময় চেনা। এখন সময় চিনতে আমাদের কারা হেল্প করবে? সময় চিনতে আমাদের হেল্প করবে অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব কারা কারা আছে? বি ভার্ব, যেটা আমরা অলরেডি বি ভার্বের ক্লাস হয়েছে। হ্যাভ ভার্ব, যেটা নিয়ে আমাদের ক্লাস হয়েছে। ডু ভার্ব, তারপর হচ্ছে মডাল ভার্ব। তাহলে এই ভার্ব গুলো আমাদের সময় চিনতে হেল্প করবে। এখন আপনারা একটু কমেন্ট করে জানান, বি ভার্বের মধ্যে কারা কারা আছে যারা বর্তমান সময়কে বোঝায়, একটু কমেন্ট করে জানান। কারা কারা আছে? অ্যামিজার, এই তো। এরপর বলুন তো, হ্যাভ ভার্বের মধ্যে কারা কারা আছে যারা বর্তমান সময়কে বোঝায়? একইভাবে ডু ভার্বের মধ্যে কারা কারা আছে যারা বর্তমান সময়কে বোঝায়? আর মডাল ভার্বের যে ব্যাপারটা আমরা এখানে না আনি, মডাল ভার্ব যেই, এটার আলোচনা আলাদা হবে। ঠিক আছে। আপাতত আমরা এই তিনটা দিয়ে দেখি। একইভাবে মেইন ভার্ব, যে কোনো মেইন ভার্ব আমাদেরকে সময় চেনাতে পারে। ফর এক্সাম্পল ধরেন, মেইন ভার্বের বেস ফর্ম
এটা বর্তমান সময়কে বোঝায়, যেমন গো। অথবা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে যেটার সাথে এস বাই ইয়েস যুক্ত হয়, এটাও বর্তমান সময়কে বুঝাইতে পারে, যেমন গোস। এই তো আপনারা দেখি পারেন, আমার থেকে ভালো পারেন। তাহলে এখন বলেন, বি ভার্বের মধ্যে কারা কারা আছে যারা হচ্ছে অতীত সময়কে বোঝায়? কারা কারা আছে? একইভাবে হ্যাভ ভার্বের মধ্যে কারা কারা আছে যারা অতীত সময়কে বোঝায়? শুধু হ্যাড আছে, রাইট? ডু ভার্বের মধ্যে কারা আছে? ডিড। আর যে কোনো মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন। সিম্পল। আচ্ছা, এখন এই ফিউচার সময়ে আমরা চিনবো কিভাবে? ফিউচার সময়ের জন্য থাকবে উইল অথবা শ্যাল। শ্যাল শুধুমাত্র ব্রিটিশ ইংলিশে আই এবং উই এর সাথে শ্যাল হয়। আই শ্যাল, উই শ্যাল, আর বাকি সবার সাথে উইল হয়। আর আমেরিকান ইংলিশে কি হয়? সবার সাথে উইল হয়। ব্রিটিশ ইংলিশে আই এবং উই এর সাথে শ্যাল হয়। তো শ্যালের পাশে আমরা ব্যাপারটা লিখে দিলাম। ঠিক আছে? তাহলে ফিউচার বুঝাইতে শুধুমাত্র উইল থাকলেই হবে, আপনি ফিউচার বুঝতে পারবেন। এছাড়াও ফিউচার বোঝার জন্য কিছু ফিউচার অ্যাডভার্ব আছে, যেমন টুমোরো, এরকম কিছু অ্যাডভার্ব আছে। সো এই ভার্ব গুলো যে অ্যাডভার্ব গুলো আপনাকে ফিউচার বুঝতে হেল্প করবে। আচ্ছা, শ্যাল এবং উইলের ব্যাপারটা যখন আসছে, শ্যাল এবং উইল হচ্ছে মডাল ভার্ব। শ্যাল এবং উইল হচ্ছে মডাল ভার্ব। তো মডাল ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হওয়া ফরজ। আপনি যদি উইলের পরে কোনো ভার্ব বসাইতে চান, আপনাকে ধরেন মেইন ভার্ব বসাতে চাইলে উইলের পরে ধরেন গো বসাইতে হবে। আপনি চাইলেও গোস বসাইতে পারবেন না। ঠিক আছে? এখন আসেন, উইল। উইল কখনো একা একা আপনাকে সময় দিতে পারবে না। উইল কখনো একা একা আপনাকে সময় দিতে পারবে না। উইলের পরে একটা ভার্ব নিয়ে আসতেই হবে। এখন উইলের পরে যদি আপনি বি ভার্ব নিয়ে আসতে চান, তাহলে আপনাকে বি ভার্বের বেস ফর্ম বি বসাইতে হবে, উইল বি। উইলের পরে যদি আপনি হ্যাভ ভার্ব বসাইতে চান, তাহলে হ্যাভ ভার্বের বেস ফর্ম আপনাকে হ্যাভ বসাইতে হবে। একেবারে ডু ভার্ব বসাইতে চাইলে ডু বসাইতে হবে। অন্য অন্য ভার্ব বসাইতে চাইলে ওই ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। এটা হচ্ছে উইলের বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, তাহলে প্রেজেন্ট টাইম, বর্তমান সময় চেনার জন্য আমাদের কাদেরকে চিনতে হবে? এই অক্সিলারি ভার্বগুলো চিনলেই আমরা বর্তমান সময় চিনতে পারবো। অ্যামিজার, হ্যাভ হ্যাজ, ডু ডাস, মেইন ভার্ব, যেমন গো গোস। অতীত সময় চেনার জন্য আমাদের লাগবে এগুলা: ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড এবং ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন ওয়েন। আর ফিউচার টাইম, ভবিষ্যৎ সময় চেনার জন্য আমাদের লাগবে এগুলো। ঠিক আছে? এখন ধরেন আমি আপনাদেরকে কিছু সেন্টেন্স এখানে দিচ্ছি। ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, এটা যেভাবে আছে এভাবেই থাকুক। ধরেন এই বাক্যগুলো, এখানে যে বাক্যগুলো আছে, আমি যদি আপনাকে বলি যে আমাকে সময়টা নির্ণয় করে দেন, আপনি পারবেন কিনা? আপনি সময় নির্ণয় করার জন্য আপনি বাক্যের কোথায় তাকাবেন? আপনি যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্বের দিকে আপনি তাকাবেন। আমাদের এখানে কয়টা বাক্য আছে? বা, আচ্ছা, এই দিক থেকে কাউন্ট করতেছে। তো এখন আসেন, আমরা এখানে হ্যাজ দেখে বুঝতে পারতেছি এটা বর্তমান সময়ের একটা বাক্য, মানে এটা হচ্ছে প্রেজেন্ট টাইম।
আমরা এখানে হ্যাড দেখে বুঝতেছি এটা হচ্ছে ফার্স্ট টাইম। আমরা এখানে ইজ দেখে বুঝতেছি এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। এখানে আর দেখে বুঝতেছি প্রেজেন্ট, এখানে ইজ দেখে বুঝতেছি প্রেজেন্ট, এখানে উইল দেখে বুঝতেছি প্রেজেন্ট, এখানে ওয়াজ দেখে বুঝতেছি ফার্স্ট, এখানে ডু দেখে বুঝতেছি প্রেজেন্ট, এখানে আর দেখে বুঝতেছি প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, এই যে আমরা তিনটা সময় এখন আইডেন্টিফাই করলাম, ঠিক আছে? কিভাবে করলাম সেটা কিন্তু আমরা অলরেডি বুঝলাম যে যেই অক্সিলারি ভার্ব গুলো আমাদেরকে সময় চেনায় তাদের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো এটা কোন সময়ের বাক্য। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানান আজকের পর থেকে আপনারা সময়টা আইডেন্টিফাই করতে পারবেন কি না, যেটা কোন সময়ের বাক্য, বর্তমান, অতীত নাকি ভবিষ্যৎ। আচ্ছা, আমি একটা বাক্য দিচ্ছি, দেখি আপনারা আমাকে বলেন এটা কোন সময়ের বাক্য। আবার আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান এই বাক্যটা এটা কি প্রেজেন্ট, ফার্স্ট নাকি ফিউচার, কোন সময়, টাইমটা কি, টাইমটা কি বলেন। প্রেজেন্ট টাইম। এখন এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে? এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে চিনলেন কিভাবে? He meticulously analyzes financial data to identify investment opportunities. তাহলে তিনি যে বিনিয়োগের যে ব্যাপারটা সেটা তিনি অ্যানালাইসিস করছেন। এখানে আমরা জাস্ট ভার্বের দিকে তাকাইলাম, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা আছে, অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকতো না যদি এখানে প্লুরাল কোনো সাবজেক্ট হইতো, তখন আমরা চিনতে পারতাম। তার মানে অক্সিলারি ভার্ব এখানে আমরা যেগুলো দেখতেছি এই অক্সিলারি ভার্ব গুলো যদি বাক্যের ভিতরে নাও থাকে আপনি মেইন ভার্ব দেখে সময়টা চিনতে পারবেন, ঠিক আছে? আর বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, তবে যদি নেগেটিভ করা হয়, কোশ্চেন করা হয়, তখন থাকবে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এই বাক্যটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি আমরা অ্যানালাইসিসের সাথে নট যুক্ত করতে পারবো? বলুন তো দেখি, পারবো? মেইন ভার্বের সাথে কখনো নট যুক্ত করা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে নট যুক্ত করার জন্য? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নট যুক্ত করার জন্য এবং কোশ্চেন করার জন্য ডু ভার্বের হেল্প নিতে হয়। ডু, ডাস, ডিড, এদের হেল্প নিতে হয়। নেগেটিভ করতে চাইলে এদের সাথে নট যুক্ত করতে হবে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা বলবো যে হি ডাজেন্ট। আর ডাস যেহেতু চলে আসছে, আর আপনারা জানেন যে ডু, ডাজ, ডিড এর পর ভার্বের বেস ফর্ম হয়, তখন আর অ্যানালাইসিসের সাথে এস বাই এস যুক্ত হবে না। সেগুলো কিন্তু এর আগে আলোচনা হয়েছে, বাট আপনাকে একটু মনে করাই দিলাম, ঠিক আছে? ভালো। ভার্ব এটাই হবে, বুঝবেন কিভাবে? ভার্ব আপনাকে চিনতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ, ঠিক আছে? আর অক্সিলারি ভার্ব থাকলে তো অক্সিলারি ভার্বের পরে আপনি ভার্ব পাবেন, অ্যামিজ আর ওয়াজ আর এগুলোর পরে। বাট এছাড়াও আপনাকে কমন ভার্ব জানতে হবে, ঠিক আছে? এখন আসেন, প্রশ্ন হচ্ছে এই যে সময়গুলো আমরা দেখলাম এই সময়গুলো আমাদের কি কাজে লাগবে, বাক্য গঠনে কি কাজে লাগবে, এটা আমাদের দেখতে হবে। দেখেন, এই সময়গুলোর কিন্তু মিনিং থাকবে না,
অর্থাৎ এরা তো অক্সিলারি ভার্ব, এরা বাক্যের ভিতরে সময় আপনাকে চেনাবে, এবং আরেকটা জিনিস এরা আপনাকে চেনাবে, সেটা হচ্ছে টেন্স, মানে টেন্সের গঠন। আমরা প্রথমে দেখবো হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হইতে হইলে অক্সিলারি ভার্ব হিসাবে সময় চেনানোর জন্য, আবার কি বলতেছি, কন্টিনিউয়াস হইতে হইলে আমাদের কন্ডিশন হচ্ছে বি ভার্ব লাগবে, প্লাস বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে, মানে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস এর কন্ডিশন। আমি কিন্তু এই কন্ডিশন গুলো আপনাকে জিজ্ঞেস করব, ঠিক আছে? কি জিজ্ঞেস করব? কন্টিনিউয়াস এর কন্ডিশনটা কি বলেন, আমার সাথে সাথে বলেন। কন্টিনিউয়াস এর কন্ডিশন হচ্ছে বি ভার্ব প্লাস আইএনজি। বি ভার্ব প্লাস আইএনজি। আইএনজি কার সাথে? মেইন ভার্বের সাথে। আচ্ছা, তাহলে আমরা এখানে শুধু বি ভার্ব গুলা রাখলাম, আর বাকিগুলা রাখলাম না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, অ্যামিজ আর ওয়াজ ওয়ার, অ্যামিজ আর দ্বারা বর্তমান সময়কে বোঝায়, এটা হচ্ছে বি ভার্ব। আর বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি হলেই সেটা কি হয়ে যায়? কন্টিনিউয়াস হয়ে যায়। ওকে, এখন আপনারা এগুলোর পরে একটা বার প্লাস আইএনজি যুক্ত একটা করে ভার্ব সবাই কমেন্টে লিখেন। সবাই একটা করে ভার্ব লিখেন যেটার সাথে আইএনজি থাকবে। রিডিং, রাইটিং, প্লেইং, আচ্ছা, ইটিং লিখতেছেন। ওকে, ওকে, সুন্দর, নাইস। আমরা একটা ওয়ার্ড লিখি আপনাদের এখান থেকেই, ডেভেলপিং। আমি একটা সেন্টেন্স আপনাদের লিখতেছি, আপনারা এখন টেন্স আইডেন্টিফাই করবেন। দেখেন, the team is developing a new algorithm to enhance data security. এটা হচ্ছে বাক্য। The team is developing a new algorithm to enhance data security. আপনি দেখেন, ইজ দ্বারা বর্তমান সময়কে বোঝায়, আর ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে আইএনজি মানে কন্টিনিউয়াস, তার মানে এটা হচ্ছে বর্তমানের কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে আইডেন্টিফাই করার যে ব্যাপারটা, মুখস্থ করা ছাড়া আপনি যে বাক্য দেখেই বলে দিতে পারতেছেন এটা কোন টেন্স, এই ব্যাপারটা আপনাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে? অর্থাৎ বাক্য দেখেই চিনে ফেলতে হবে এটা কোন টেন্স, এবং লিখার সময় আপনার যেন কোনো কনফিউশন না থাকে টেন্স নিয়ে, ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে এরকম যেন কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, এখন আমরা ইজের জায়গায় দিব ওয়াজ। ইজের জায়গায় কি দিব? ওয়াজ।
ওয়াজ দেওয়ার পর দেখেন, ওয়াজ দ্বারা কোন সময়কে বোঝায় আপনারা বলেন, কোন সময়কে বোঝায়? অতীত সময়কে বোঝায়। ফার্স্ট ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর আপনারা জানেন বি ভার্বের পরে আইএনজি থাকা মানেই কন্টিনিউয়াস, তো এটা হচ্ছে অতীতের কন্টিনিউয়াস, অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস। দ্য টিম ওয়াজ ডেভেলপিং, তার মানে তারা ডেভেলপিং করতেছিল, আর এখানে তারা ডেভেলপিং করতেছে, প্রেজেন্ট টেন্সে ডেভেলপিং করতেছে। ঠিক আছে, আর ফার্স্ট টেন্সে করতেছিল। এখন আসেন ফিউচার টেন্সের ব্যাপারটা একটু বুঝাই, এটা ইন্টারেস্টিং। আমরা যদি এখানে জায়গায় উইল দিই, দেখেন তো, আচ্ছা আমার বলেন, আমরা যদি উইল দিই তাহলে কি আমাদের ফিউচার টেন্স হবে? মানে ফিউচার কন্টিনিউয়াস হবে? একটু কমেন্ট করে জানান তো। দ্য টিম উইল ডেভেলপিং এ নিউ অ্যালগোরিদম হবে? নো। এই জায়গাটাই প্রশ্ন, কেন হবে না? দেখি কে অ্যান্সার দিতে পারবেন, এক্সাক্ট রিজনটা কেন। অনেকে করতেছেন বি লাগবে। আচ্ছা, এখন বি কেন লাগবে এটা বলেন। আপনি তো এতদিন শুধু মুখস্থ করছেন এখানে বি লাগবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু মুখস্থই জানে। আর আমার প্রশ্ন হচ্ছে এখানে বি কেন লাগবে? আচ্ছা, বি কেন লাগবে না? বেস ফ্রম এই জন্য না পোলাপাইন, বেস ফ্রম এই জন্য না। বি ভার্বের বেস ফর্ম লাগবে ওটা তো বুঝছি, কিন্তু বি ভার্বটা এখানে কেন লাগবে, কেন, ওয়াই? আপনি যদি এখানে অন্য কোনো ভার্ব দেন, যেমন ধরেন হ্যাভ ভার্ব দেন, হ্যাভ ভার্বের উইলের পরে তো হ্যাভ বসানো যাবে, যাবে না? কোনো প্রবলেম আছে? প্রবলেম তো নাই। তাহলে হচ্ছে না কেন? ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে না কেন? আমি যদি বলি দ্য টিম উইল হ্যাভ ডেভেলপিং, এই তো শাওন অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে কন্টিনিউয়াস হইতে হলে বি লাগবে, এটা ফরজ। কন্টিনিউয়াস হইতে হইলে বি লাগবে, এটা ফরজ। উইল দ্বারা ফিউচার সময়কে বোঝাচ্ছে, বাট কন্টিনিউয়াস তো হয় নাই, হইছে? কন্টিনিউয়াস এর জন্য কি লাগবে? বি লাগবে। এই বি আমরা এখন বসাইলাম, বি ভার্বের বেস ফর্ম বি। এবার অ্যানালাইসিস করি, দেখেন উইল দ্বারা ফিউচার সময়কে বোঝাচ্ছে, তার খেলা এখানে শেষ। আর বি ভার্বের পরে আইএনজি মানে কন্টিনিউয়াস, মানে ফিউচার কন্টিনিউয়াস। কারা কারা বুঝছেন, একদম ভেতর থেকে কারা কারা বুঝছেন একটু কমেন্ট করেন। কারা কারা বুঝছেন বলেন। আমি কিন্তু খাওয়াই দিচ্ছি, ঠিক আছে? আপনি যখন আপনার বাচ্চাদের পড়াবেন, আপনি যখন আপনার স্টুডেন্টদের পড়াবেন, তখন এভাবে খাওয়াই দিবেন তাদেরকে। আর মুখস্থ করাইয়েন না, ঠিক আছে? শুধু বসে বসে বাচ্চারা মুখস্থ করে, সাবজেক্ট প্লাস বার প্লাস প্লাস মাইনাস এগুলো করতে করতে জীবন শেষ। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে আর এটা লাগবে না। ওকে, তো আপনি যদি কন্টিনিউয়াস বুঝেন, এখানে কিন্তু আমরা কন্টিনিউয়াস বলতে অল কন্টিনিউয়াস দেখাইছি, প্রেজেন্ট ফাস্ট ফিউচার তিনটা কন্টিনিউয়াস দেখাইছি। আমরা স্ট্রাকচার মুখস্থ করতেছি না, আমরা স্ট্রাকচার তৈরি করতেছি, যে কিভাবে হচ্ছে, স্ট্রাকচার গুলো কেন হচ্ছে, এগুলো বিশ্লেষণ করতেছি। ঠিক আছে, আচ্ছা কন্টিনিউয়াস শেষ, এবার যাব আমরা পারফেক্টে। আচ্ছা, পারফেক্টের জন্য আমাদের আসলে কি লাগবে? আসেন, পারফেক্ট কন্টিনিউয়াস এর যেমন একটা কন্ডিশন ছিল,
পারফেক্টের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে পারফেক্ট হইতে হইলে অবশ্যই হ্যাভ ভার্ব লাগবে। বলেন পারফেক্ট হইতে হইলে কি লাগবে? হ্যাভ ভার্ব লাগবে। এবং পারফেক্ট হইতে হইলে হ্যাভ ভার্ব ফরজ। যেমন কন্টিনিউয়াস এর জন্য বি ভার্ব ফরজ ছিল। আর হ্যাভ ভার্বের পরে বি থ্রি বসা ফরজ। আপনি হ্যাভ ভার্বের পরে অন্য কোনো ভার্ব বসাইতে পারবেন না। আপনাকে মেইন ভার্বের ভি থ্রি মানে ফার্স্ট পার্টিসিপল ফ্রম আপনাকে বসাইতে হবে। সো হ্যাভ ভার্বের পরে বি থ্রি বসা ফরজ। আর হ্যাভ ভার্বের পরে বি থ্রি থাকলে সেটা পারফেক্ট। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা। সো এখন যেটা দেখতে হবে আমাদেরকে, হ্যাভ ভার্ব কারা কারা? হ্যাভ ভার্ব কারা কারা বলেন? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোই তো নাকি? তো হ্যাভ হ্যাজ দ্বারা বর্তমান সময়কে বোঝায়, ভালো। হ্যাড দ্বারা অতীত সময়কে বোঝায়। উইল দ্বারা তো ফিউচার সময়কে বোঝায়। এখন আপনারা বি থ্রি একটা ভার্ব লিখেন সবাই। সবাই একটা ভি থ্রি ভার্ব লিখেন, যে কোনো ভার্বের বি থ্রি লিখেন। ওকে, মাশাল্লাহ, অনেকেই লিখতেছে। ওকে, আসেন আমরা একটা বাক্য লিখি। বাক্যর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। The organization has launched a new campaign to promote mental health awareness। ঠিক আছে, অ্যাওয়ারনেস। এখন আপনি তো সময় চেনেন, এই হ্যাজ দেখে আপনি বুঝতেছেন এটা বর্তমান সময়। এটা হচ্ছে হ্যাভ ভার্ব। আর হ্যাভ ভার্বের পরে বি থ্রি মানেই হচ্ছে পারফেক্ট। হ্যাভ ভার্বের পরে বি থ্রি মানেই কি বলেন? পারফেক্ট। এখানে হ্যাজ যেহেতু বর্তমান সময়, তার মানে এটা বর্তমানে পারফেক্ট। তার মানে এটা কি বর্তমানে পারফেক্ট। এখন মিনিং কেমন হবে? মিনিং কেমন হবে বলেন? অর্গানাইজেশন, এই যে সংস্থাটি আছে, তারা কি করেছে বলেন তো দেখি? হ্যাভ লঞ্চ, তারা হচ্ছে এটা লঞ্চ করেছে, শুরু করেছে। ঠিক আছে, মানে কাজটা করে দিছে। মানে কাজটা কি পারফেক্ট বলতে আমরা কি কাজটাকে বলি শেষ, বর্তমানে শেষ। মানে শুরু করার কাজটা এখানে শেষ। এখন আপনারা ক্লাসে জয়েন করে ফেলছেন তাই না? এখনো ক্লাস করতেছেন, ভালো, বাট ক্লাসে জয়েন করছেন, তাহলে জয়েন করার কাজটা শেষ। আপনি বলতেছেন আই জয়েন্ট দ্য ক্লাস, আমি ক্লাসে জয়েন করেছি। এখন আমাদের দেশে কিছু ডেফিনেশন থাকে, সেটা হচ্ছে ধরেন কাজ শেষ ফলাফল বাকি। না, এরকম কিছু নাই এখানে, ফলাফল বলতে কিছু নাই। এটা একটা দুটো উদাহরণ দিয়ে বোঝানো হয়, কিন্তু বাস্তবতার সাথে মিলবে না। পারফেক্ট মানে শেষ, সবাই লিখে রাখেন, পারফেক্ট মানে শেষ। এখানে ফলাফলের কিছু নাই। বর্তমানে শেষ হলে প্রেজেন্ট, অতীতে শেষ হলে ফার্স্ট। আর যদি এমন হয় এটা ফিউচারে শেষ হবে, যদি এমন হয় এটা ফিউচারে শেষ হবে, তখন আমরা বলবো ফিউচার পারফেক্ট। ঠিক আছে।
আচ্ছা, তিনটা এক্সাম্পল প্রথমে আমরা লিখি সব জায়গায়। অতীত বোঝানোর জন্য আমরা হ্যাজ এর জায়গায় হ্যাড লাগাবো। এখন আসেন, আমরা যদি এখানে উইল বসাই ফিউচারের জন্য, তাহলে কি হবে? উইল হবে? বলেন তো দেখি, হবে কি না? আচ্ছা, বলছেন নো। ধরেন আমরা বললাম যে দ্য অর্গানাইজেশন উইল লঞ্চড, তারা লঞ্চ মানে হচ্ছে শুরু করছে, হবে না? কেন হবে না? উইল হচ্ছে মডাল ভার্ব। প্রথম কথা হচ্ছে উইল হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভি থ্রি বসে না, মডাল ভার্বের পরে বেস ফর্ম বসা ফরজ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এটা ফিউচার পারফেক্ট করবো, আর পারফেক্ট করতে হইলে হ্যাভ লাগবে, হ্যাভ ছাড়া পারফেক্ট হবে না। তাহলে এবার যদি আমরা স্ট্রাকচারটা ব্যাখ্যা করি, উইল দ্বারা ফিউচার সময়কে বোঝাচ্ছে, আর হ্যাভ ভার্বের পরে বি থ্রি মানে পারফেক্ট। হ্যাড দ্বারা অতীত সময়কে বোঝাচ্ছে, আর হ্যাভ ভার্বের পরে বি থ্রি মানে পারফেক্ট। এটা অতীতের পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট, সিম্পল। ঠিক আছে? আমরা কি বুঝছি সবাই? আচ্ছা, এখন ফিউচার পারফেক্ট বলতে আমরা কি বুঝি, এটা কখন আমরা ইউজ করি? এটা আমরা কখন ইউজ করি বলেন? এটা তো আমরা এক্সাম্পল দেখানোর জন্য এখানে লিখছি, স্ট্রাকচার দেখানোর জন্য। ফিউচার পারফেক্ট আমরা কখন ইউজ করি? কখন? কারো কি জানা আছে? আচ্ছা, কখন ইউজ করবেন আসেন। আমরা একটা রিলেভেন্ট একটা এক্সাম্পল দিই। The government will have implemented all the new policies by the next fiscal year, অর্থাৎ by the next year। তাহলে গভর্নমেন্ট উইল হ্যাভ ইমপ্লিমেন্টেড, সরকার কি করবে বলেন তো দেখি? বাস্তবায়ন করবে সকল ধরনের পলিসি। কবে করবে সেটা? বাই দ্য নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে সরকার সকল ধরনের নতুন যে পলিসি গুলো আছে এগুলো বাস্তবায়ন করবে। এখন ফিউচার পারফেক্ট এটা আমরা কেন ইউজ করলাম? আমরা তো এখানে উইল ইমপ্লিমেন্ট দিলে তো হইতো নাকি? ব্যাপারটা ভালো করে বুঝেন। আমরা যদি বলি যে দ্য গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্ট, তাইলে তো হইতো, হইতো না? হইতো। কিন্তু আমরা এখানে বুঝাইতে চাচ্ছি সরকার ফিউচারে কাজটা শেষ করবে, একটা সময়ের মধ্যে কাজটা শেষ করবে, মানে যে নিশ্চয়তা আছে। ঠিক আছে, এই যে শেষ করবে নিশ্চয়তা আছে, এই জন্য আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। আর যদি বলি যে সরকার এটা করতেও পারে নাও করতে পারে, মানে কোনো নিশ্চয়তা নাই, তখন আপনি উইল ইমপ্লিমেন্ট ব্যবহার করবেন, মানে ফিউচার ইনডেফিনিট ব্যবহার করবেন। ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আমাকে একটু কমেন্ট করে জানান। শুল, একজন কমেন্ট করছেন, সুন্দর হয়েছে। শুল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন। হ্যাঁ, তাহলে তিনি এই ডেডলাইনের পূর্বেই কাজটা শেষ করবেন। আপনার কমেন্টটা আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, আমরা শুধুমাত্র অনলি টেক্সট, তার মানে তিনি যে কাজটা শেষ করবেন ইন ফিউচার, এখনো কিন্তু তিনি কাজটা শেষ করেন নাই,
বা এখনো তিনি কাজটা শুরুও করেন নাই, বাট আমরা বুঝাতে চাচ্ছি তিনি ফিউচারে কাজটা শেষ করবেন। ঠিক আছে, এই যে বলছে ইনডেফিনিটের একটা এক্সাম্পল দেন, হ্যাঁ দিব। আমি যদি বলি ধরেন আমি বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট, তার মানে আমি বাজারে যেতেও পারি নাও পারি, কোনো নিশ্চয়তা নাই, এরকম। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, আমি আপনাদের কিছু ব্যাপার করি, সেটা হচ্ছে আপনি দেখবেন আহ যখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলতেছি তখন বেড়ে যাচ্ছে কেন? যখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলতেছি তখন এখানে একটা ডেডলাইন থাকে বা একটা সময় উল্লেখ থাকে। এতে করে কি হয়, এতে করে কোন সময়ের মধ্যে সে কাজটা শেষ করবে এই ব্যাপারটা নিশ্চিত হয়, এরকম একটা জিনিস উল্লেখ থাকে, যেটা ফিউচার ইনডেফিনিটে থাকে না। আপনি যদি আরেকটা এক্সাম্পল দেখেন, শি উইল হ্যাভ কমপ্লিটেড হার রিসার্চ, কখন? বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। আর রিসার্চটা কিসের উপর? রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে। আর আর কিছু উদাহরণ লাগবে কিনা, আর কোনো উদাহরণ লাগবে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা ফিউচার পারফেক্ট টেন্সটা? আপনারা আপনাদের রাইটিং এটা ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার রাইটিং এগুলো ইউজ করবেন। আপনারা তো ফিউচার ইনডেফিনিট ইউজ করেন, তো আপনারা ফিউচার পারফেক্টটা এখন থেকে ইউজ করতে পারবেন। যদি আপনি এরকম লিখতে চান যে এটা ফিউচারে কাজটা হবে নিশ্চিত, ফিউচার কাজটা শেষ হবে, আপনি যদি একটা ডেডলাইন উল্লেখ করে দেন যে ধরেন বছরের শেষে কাজটা হবে, ঠিক আছে, আপনি যদি বলেন যে মাসের শেষে, অথবা আপনি যদি বলেন যে আমাদের প্রথম এটা কই গেল, এই যে একজন বলছে যে বিফোর দ্য ডেডলাইন, হ্যাঁ, অথবা এখানে যে সময় উল্লেখ থাকবে এমন না, যে কোনো একটা ইয়ে থাকতে পারে। ফর এক্সাম্পল ধরেন, আমি যদি আরেকটা উদাহরণ দেই, বলা বাইনের হয়তো প্রবলেম হতে পারে, এই জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। হি উইল হ্যাভ ফিনিশড, হি উইল হ্যাভ ফিনিশড, তিনি শেষ করবেন, রাইটিং হিজ বুক, তাহলে তিনি তার লিখা বই শেষ করবেন কিসের উপর? ইকোনমিক্স, ইকোনমিক্স রিফর্মস এর উপর, বিফোর হি রিটায়ার্স, অর্থাৎ তিনি অবসর যাওয়ার আগে, তিনি অবসর যাওয়ার আগেই তিনি অর্থনৈতিক সংস্কারের উপর তার বই লেখা শেষ করবেন। করবেন মানে করবেন নিশ্চিত। বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, আনোয়ার হোসেন, সুন্দর হয়েছে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, আছে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলেন। যদি বলেন যে আরো এক্সাম্পল দিতে হবে আরো দিব, সমস্যা নেই, কিন্তু কোনো প্রবলেম নিয়ে যাবেন না। ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আসেন, এই যে বাক্যটা আমরা এখানে লিখছি ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্টের একটা জিনিস আছে যে সাধারণত এক বাক্যে ফার্স্ট পারফেক্ট ব্যবহার করে না। আমি কি বললাম? সাধারণত এক বাক্যে ফার্স্ট পারফেক্ট ব্যবহার করে না, মানে অতীতে যদি দুইটা কাজ হয় তখনই আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করি। কি বললাম? অতীতে যদি দুইটা কাজ হয় তখন আমরা ফার্স্ট পারফেক্ট ব্যবহার করি।
তখন একটাকে আমরা ফার্স্ট পারফেক্টে লিখি আর একটাকে ফার্স্ট ইনডেফিনিটে লিখি। আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন। এই বাক্যটা দেখেন, তাহলে এখানে দুইটা কাজ হয়েছে, আপনি একটু খেয়াল করেন। একটা হচ্ছে শি হ্যাড অলরেডি ফিনিশড, সরি, পাবলিশড। আরেকটা হচ্ছে বিফোর দ্য কনফারেন্স বিগেন। কয়টা কাজ হয়েছে এখানে বলুন তো দেখি? দুইটা কাজ, অতীতের দুইটা কাজ। তো অতীতের যখন দুইটা কাজ হয়, তখন আমরা হচ্ছে একটাকে ফার্স্ট পারফেক্টে লিখি আর একটাকে ফার্স্ট ইনডিফিনিটে লিখি। হি হ্যাড অলরেডি পাবলিশড হার ফাইন্ডিংস বিফোর দ্য কনফারেন্স বিগান। অর্থাৎ সম্মেলন শুরু হওয়ার আগেই তিনি কি করেছেন? তার গবেষণার ফলাফলটা প্রকাশ করেছিলেন, অতীত করেছিলেন। ফার্স্ট ইনডেফিনিট এবং ফার্স্ট পারফেক্টের মিনিং কিন্তু সেম। কাদের কাদের মিনিং সেম আমরা একটু পরেই বলবো, এখন জাস্ট ফার্স্ট পারফেক্টটা বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আপনি যদি বলেন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আপনি যদি বলেন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটার মানেও আমি কাজটা করেছিলাম। বাই দ্য টাইম আই অ্যারাইভ শি হ্যাড অলরেডি লেফট। নাইস, সুন্দর হয়েছে। আই ওয়াজ শি হ্যাড জাস্ট গট ইন দ্য শাওয়ার। ওকে। তো অতীতের দুইটা কাজ যদি আপনি ওয়েন দিয়ে যুক্ত করেন, ওয়েন দিয়ে কিন্তু আহ একই সময় একই টেন্স দুইটাই ফার্স্ট টেন্স ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। সবাই একটু নোট করেন, এক বাক্যে ফার্স্ট পারফেক্ট হয় না। এটা থেকে একাডেমিক অ্যাডমিশন বিসিএস এ অনেক কোশ্চেন আসে, টেন্স থেকে এই জায়গায় কোশ্চেন আসে। আচ্ছা, সবাই লিখছেন, নোট করছেন? এখন ফার্স্ট পারফেক্ট টেন্সে আমাদের অনেকের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে মনে হয় যে বিফোর এবং আফটার ছাড়া আর বাক্য গঠন করা যায় না। কেন? আমাদের একাডেমিক পর্যায়ে আমাদেরকে শেখানো হয়েছে ফার্স্ট পারফেক্ট মানে বিফোর এবং আফটার দিয়ে বাক্য তৈরি করা। ব্যাপারটা আসলে একদম তা না। আমরা কয়েকটা এক্সাম্পল দিব যেখানে দেখাবো যে আপনি বিফোর এবং আফটার ছাড়াও ফার্স্ট পারফেক্ট লিখতে পারবেন। আপনি অতীতের দুইটা কথা আপনি লিখতে পারবেন। এই বাক্যটার দিকে খেয়াল করেন, যারা মনে করেন যে বিফোর আফটার ছাড়া ফার্স্ট পারফেক্ট হয় না। ঠিক আছে। They had eaten dinner by the time I called them. ঠিক আছে। তাহলে আমি তাদের কল করার সময় তারা খাবার, যে যে খাবারটা, ওই খাবারটা তারা খেয়েছিল। অর্থাৎ খাবার খেয়ে নিয়েছিল, অর্থাৎ খাওয়ার, খাবার খাওয়ার কাজটা শেষ, খাবার খাওয়ার কাজটা শেষ। এটা তো একটু গেল, হ্যাঁ।
ওয়েন দিয়ে অলরেডি একজনে লিখছেন, ওয়েন দিয়েও আপনারা লিখতে পারেন। আমরা একটা এক্সাম্পল দিই ওয়েন দিয়ে। অলরেডি একজনে লিখছেন, একই রকম এক্সাম্পল আমিও দিলাম, দেখেন। The train had left the station when we reached there. তাহলে দেখছেন, তাহলে বিফোর আফটার ছাড়া কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্স গঠন করা যায়। ঠিক আছে। Is there a sentence, comma, before two sentences? না, এই জায়গায় আপনার কমা ইউজ করার দরকার নেই, ঠিক আছে। এই জায়গায় কমা ইউজ করার দরকার নেই। ওকে, তাহলে ফার্স্ট পারফেক্টের মিনিংটা ফার্স্ট ইনডিফিনিটের মতো সেম, কিন্তু পার্থক্য হচ্ছে এক বাক্যে ফার্স্ট পারফেক্ট হয় না। একজন যদি বলেন যে আই ডিড দ্য ওয়ার্ক, আরেকজন যদি বলেন যে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, মানে দুটোর মিনিং সেম, যে আমি কাজটা করেছিলাম। পার্থক্য কোথায়? জাস্ট পার্থক্য এক জায়গায়, সেটা হচ্ছে এক বাক্যে ফার্স্ট পারফেক্ট হয় না। তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করে জানান, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট আপনাদের রাইটিং এ বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন কিনা, বা কোনো কনফিউশন আছে কিনা। ওকে, মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করছেন পারবেন। এখন আসেন, আমরা দুইটা জিনিস শেষ করলাম, একটা হচ্ছে কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে। এখন আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস। খুব সুন্দর একটা জিনিস। আমরা হচ্ছে কন্টিনিউয়াসে দেখেছি, পারফেক্টও দেখেছি, এখন আমরা দেখব পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আসলে কি, পারফেক্ট কন্টিনিউয়াসটা আসলে কি? আচ্ছা, প্রথমে পারফেক্ট কন্টিনিউয়াস এর কন্ডিশন আপনাকে বুঝতে হবে। আপনারা বলেন তো পারফেক্টের কন্ডিশন কি, বলেন তো। পারফেক্টের কন্ডিশন হচ্ছে কি লাগবে? হ্যাভ বার প্লাস V3। আচ্ছা, তাহলে এবার বলেন, পারফেক্ট গেল, এবার কন্টিনিউয়াস এর কন্ডিশন কি বলেন তো দেখি। বি বার প্লাস ING। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করতে হইলে এই দুইটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলে তখনই আপনি পারফেক্ট কন্টিনিউয়াস গঠন করতে পারবেন। আচ্ছা, পারফেক্টের জন্য আমাদের কি লাগবে? হ্যাভ, হ্যাজ। ভালো। অতীত সময়ের জন্য লাগবে আমাদের হ্যাড। ফিউচারের জন্য লাগবে আমাদের উইল হ্যাভ। তো আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অলরেডি লিখে ফেলছি। এখন এর পরে লাগবে, পারফেক্ট হইতে হইলে বি ভার্বের পরে, হ্যাভ ভার্বের পরে B3 লাগবে, এবং কন্টিনিউয়াস হইতে হলে বি ভার্ব লাগবে, ING লাগবে। আচ্ছা, ধরেন আমরা এখানে একটা ভার্ব দিলাম, সেটা হচ্ছে ধরেন বুঝার জন্য প্রথমে লিখি ডুইং। হ্যাভ এর পরে ডুইং তো হয় না, ভালো, বাট আমাদের দরকার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট হইতে হইলে প্রথমে কি লাগবে? V3 লাগবে। আবার কন্টিনিউয়াস হইতে হইলে বি ভার্ব লাগবে। এখন এখানে যদি আমরা এই দুইটা বিষয় লিখি, তাহলে ব্যাপারটা বড় হয়ে যায়। তো এই জায়গায় আমাদের এক ডিলে দুই পাখি করতে হবে। সেটা হচ্ছে, আমরা যদি এই জায়গায় বি ভার্বের B3 বসাই দিই, তাহলে একসাথে দুইটা কন্ডিশন পূরণ হয়ে যাচ্ছে। কি বললাম? আমাদের যেহেতু পারফেক্টের জন্য B3 লাগবে, কন্টিনিউয়াস এর জন্য বি ভার্ব লাগবে,
আমরা এখানে কি করতে পারি, বি ভার্বের বি থ্রি বসাই দিতে পারি, তাহলে এক ডিলে দুই পাখি। দেখেন আমরা যদি এখন বিন বসাই দিই, ব্যাস, এখানেও যদি বিন বসাই দিই, এখানেও যদি বিন বসাই দিই, এবার আপনি দেখেন তো, হ্যাভ ভার্বের পরে বি থ্রি মানে কি পারফেক্ট, হ্যাভ ভার্বের পরে বি থ্রি মানে পারফেক্ট, আর বি ভার্বের পরে আইএনজি মানে কন্টিনিউয়াস, মানে পারফেক্ট কন্টিনিউয়াস। আর হ্যাভ যেহেতু বর্তমান সময়কে বোঝায়, সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন তো দেখা যাচ্ছে কিনা মুখস্থ করা ছাড়া। এই দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখা যাচ্ছে। দেখেন হ্যাড ফার্স্ট, হ্যাড এর পরে বি থ্রি পারফেক্ট, বি এর পরে আইএনজি কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দেখেন উইল ফিউচার, হ্যাভ এর পরে বি থ্রি পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার দেখে দেখে বলতে পারতেছেন কিনা, বোঝা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, আগে তো আমরা মুখস্থ করছি। কারা কারা বুঝছেন একটু কমেন্ট করেন, পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কারা কারা বুঝছেন। বারোর সাথে আইএনজি বসালে তো নাউন হয়ে যায় না, না না না, বারবের সাথে আইএনজি বসালে নাউন এখানে হবে না, ঠিক আছে। অক্সিলারি ভার্বের পরে আমরা বি ভার্বের পরে আইএনজি বসালে নাউন হয় না, সেটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। উৎসব বি ভার্বের পরে আইএনজি বসালে সেটা কন্টিনিউয়াস হয়। এবার ডিপলি আলোচনা করি। আচ্ছা, আমরা যতগুলো এক্সাম্পল দিছি সবগুলো ডেইলি লাইফের সাথে রিলেটেড, ঠিক আছে। সো প্যারা নেওয়ার কিছু নাই। যেমন হচ্ছে বাংলা মিনিং বুঝতে সমস্যা হয়, মানে ফিউচার, আপনার কোনটা বাংলা মিনিং বুঝতে সমস্যা হয় তা নিয়ে তো নি, পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিং নাকি সবগুলো টেন্সের মিনিং। অল টেন্সের মিনিং বুঝতে সমস্যা হওয়ার কারোরই কথা না, ঠিক আছে। আমরা যদি একটু উপরের দিকে আবার রিপিট করি, জাস্ট মিনিংটা রিপিট করি। আপনি যদি কন্টিনিউয়াস দেখেন, আপনি যদি বলেন আম ডুইং মানে আমি করতেছি, আই ওয়াজ ডুইং মানে আমি করতেছিলাম, আই উইল বি ডুইং মানে আমি করতে থাকবো, মানে ফিউচারে কাজটা চলতে থাকবে। তাহলে এই তিনটা নিয়ে কি কনফিউশন আছে? নাই। দেখেন, দ্য টিম ইজ ডেভেলপিং, তার ডেভেলপিং করতেছে, ওয়াজ ডেভেলপিং ডেভেলপিং করতেছিল, উইল বি ডেভেলপিং ডেভেলপিং করতে থাকবে ফিউচারে। তাহলে কন্টিনিউয়াস নিয়ে কোনো সমস্যা নাই আশা করি। এবার আসেন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। যেমন ধরেন আই হ্যাভ ডান মানে আমি করেছি, মানে কাজটা শেষ। আই হ্যাড ডান মানে আমি করেছিলাম। আই উইল হ্যাভ ডান মানে আমি করব, মানে ফিউচারের কাজটা শেষ হবে। অর্থাৎ অনেকে বলে যে আমি করে থাকবো, অর্থাৎ যেটাই বলেন, এক কথায় সেন্সটা বুঝেন যে ফিউচারে কাজটা শেষ হবে। আই উইল হ্যাভ ডান। তাহলে পারফেক্টে কি মিনিং বুঝতে সমস্যা হচ্ছে? আমি করেছি, আমি করেছিলাম, আমি করে থাকবো, মানে আমি করব। এরপর আসেন পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিং। সবাই একটু লিখেন, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিং সেম। ধরেন আমরা যদি বলি, এটারে যদি আমরা কন্টিনিউয়াসলি লিখি, তাহলে দেখেন আপনি তখন কি লিখবেন, শি ইজ লিখবেন, তাই না? শি ইজ রিসার্চিং ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট। তাহলে সে কি করতেছে, ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা সে গবেষণা করতেছে, তাই না? তো আপনি যদি এই বাক্যটা দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা মানে হচ্ছে গবেষণা করতেছে। আর এখানে যদি আপনি দেখেন, শি হ্যাজ বিন রিসার্চিং ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, এখানেও বলতেছে সে গবেষণা করতেছে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটা বাক্যের মিনিং সেম। অল কন্টিনিউয়াস এবং অল পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিং সেম। তাহলে যাদের মিনিং নিয়ে সমস্যা,
আমি আশা করি আজকের পর থেকে সমস্যা হওয়ার কথা না। এখানে যদি বলি সে রিসার্চ করতেছিল, আবার শি হ্যাড বিন রিসার্চিং মানেও সে রিসার্চ করতেছিল অতীত। আচ্ছা, আশা করি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর যে মিনিং সেম এটা আমরা বুঝতে পারছি। যাই হোক, তাহলে স্ট্রাকচার দেখে ভয় পাওয়ার কিছু নাই। মিনিং কিন্তু কন্টিনিউয়াস এর মতো। ঠিক আছে, আপনি দেখেন বি ভার্বের পরে আইএনজি মানে তো কন্টিনিউয়াস, তাই না? বিন হচ্ছে বি ভার্ব পরে আইএনজি মানে কন্টিনিউয়াস। এখানে হ্যাভ বিন দুটোই কিন্তু অক্সিলারি ভার্ব, এটার কোনো মিনিং থাকবে না। ঠিক আছে, এটা অক্সিলারি ভার্ব, সময় চেনাচ্ছে, টেন্স গঠন করাচ্ছে। সে হ্যাজ বিন রিসার্চিং মানে সে রিসার্চ করতেছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন হইতে পারে যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিং যদি সেম হয়, তাহলে দুটার স্ট্রাকচার ভিন্ন কেন? অথবা আমরা যে বলেছি পারফেক্ট মানে শেষ, তাহলে এখানে শেষ কোথায়? কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য কোথায়? পার্থক্যটা সবাই লিখেন। সেটা হচ্ছে কন্টিনিউয়াসের সময় উল্লেখ থাকে না, পারফেক্ট কন্টিনিউয়াসের সময় উল্লেখ থাকে। ম্যাক্সিমাম টাইম পারফেক্ট কন্টিনিউয়াসের সময় উল্লেখ থাকে, এটাই হচ্ছে পার্থক্য। দেখেন, আপনারা দেখেন এখানে সময় উল্লেখ আছে, ফর দ্য লাস্ট 5 years। ফর মানে ধরে, ফরের পরে যখন সময় থাকে তখন ফর মানে ধরে। তাহলে লাস্ট 5 years ধরে সে জলবায়ুর যে পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করতেছে। কন্টিনিউয়াস এর মতো মিনিং। কারা কারা এটা বুঝছেন আমার একটু কমেন্ট করে জানান। এটা বুঝলে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে প্রবলেম হবে না। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে সময় উল্লেখ ছাড়া কি আসলে পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারে, মডার্ন ইংলিশে পারে। মডার্ন ইংলিশে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমি বললাম যে দ্য কোম্পানি হ্যাজ বিন ডেভেলপিং নিউ টেকনোলজি টু রিডিউস কার্বন ইমিশনস। এটা কিন্তু পারফেক্ট টেন্সেই লিখা, পারফেক্ট কন্টিনিউয়াসে, বাট সময় উল্লেখ নাই। এখন পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্সটা কি? পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্সটা হচ্ছে কাজটা আগে থেকে শুরু হয়েছে, এখনো চলতেছে, তাই না? এটা তো সেন্স। আপনি দেখেন কিভাবে সেন্সটা, ধরেন এটা লাস্ট 5 years থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু চলতেছে। তো এখানে কিন্তু সময়টা উল্লেখ নাই, কিন্তু আমরা অনুমান করতে পারতেছি কাজটা আগে থেকে শুরু হয়েছে, বাট স্টিল এটা কন্টিনিউ। বুঝছি নাকি বুঝি নাই? বলা পাই, বলেন। বিনের মিনিং দিবে না বলা পাই। বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো এখানে অক্সিলারি ভার্ব। এরা শুধুমাত্র টেন্স গঠন করার জন্য বসছে, সময় গঠন করার জন্য বসছে। এখানে বিনের কোনো মিনিং নাই। এটা শুধু প্রেজেন্ট পারফেক্ট গঠন করার জন্য বসছে, প্রেজেন্ট পারফেক্ট। এতটুকু দ্বারা প্রেজেন্ট পারফেক্ট বোঝায়। আর বি ভার্বের পরে বি থ্রি মানে কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা সময় এবং টেন্স গঠন করার জন্য বসছে। এই হ্যাজ বিন এর কোনো মিনিং থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, কোম্পানি এখানে ডেভেলপ করতেছে, হ্যাঁ, মানে উন্নতি করতেছে বা বিকাশ করছে, মানে এটা কন্টিনিউয়াস এর মতো মিনিং। অর্থ কেমন হবে? উৎসব। অর্থ তো প্রথমেই বলে দিছি, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিং সেম। তাহলে অর্থ কেমন হবে এটা জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, সেম মিনিং। কন্টিনিউয়াস এর মিনিং যেমন হয়, পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিংও তেমন হয়। শুধু সেন্সটা বেশ কম। আমরা এটা দেখে বুঝলাম যে কাজটা আগে থেকেই শুরু হয়েছে, এখনো চলতেছে। এটা হচ্ছে সেন্স। তখন আগে থেকে যেহেতু শুরু হয়েছে, ধরেন লাস্ট 5 ইয়ারে কাজটা শুরু হয়েছে এখানে, তো এই যে লাস্ট 5 ইয়ার কাজটা হয়ে গেছে, এটা তো পারফেক্ট, তাই না? এই জন্য এখানে স্ট্রাকচারের মধ্যে পারফেক্ট দেখানো হয়েছে। এই যে লাস্ট 5 ইয়ারে কাজ হয়েছে, এটা তো শেষ, এই জন্য এটা পারফেক্ট। ক্লিয়ার?
আচ্ছা, আপনাদের কি আরো কিছু উদাহরণ লাগবে যেগুলো সময় উল্লেখ ছাড়া? তো সেম আপনারা করতে পারেন, সময় উল্লেখ ছাড়া যদি চান। আর একটা উদাহরণ দিই, তাহলে দে হ্যাভ বিন কন্ডাক্টিং এক্সপেরিমেন্ট। তারা এক্সপেরিমেন্ট করতেছে, এক্সপেরিমেন্টটা কন্ডাক্টিং করতেছে, হ্যাঁ। মানে পরীক্ষা নিরীক্ষা তারা চালিয়ে আসতেছে বা চালাচ্ছে, কেন? টু ইমপ্রুভ রিনিউয়েবল এনার্জি ইফিসিয়েন্সি, অর্থাৎ নবযোগ্য যে জ্বালানির দক্ষতা, এই ব্যাপারটাকে ইমপ্রুভ করার জন্য বা ইমপ্রুভ করতে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছে। আসছে মানে এটা করতেছে তারা। তো আমরা সবাই কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝছি কি না, একটু কমেন্ট করে জানাই। আচ্ছা, মাশাল্লাহ, মোটামুটি বুঝতে পারছেন। তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা এখানে আসেন, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসেন। দেখেন, আপনি কি ফার্স্ট কন্টিনিউয়াস বুঝছেন না? ফার্স্ট কন্টিনিউয়াস এর মিনিং আপনি বুঝেন না? বুঝেন। তো ফার্স্ট কন্টিনিউয়াস এর মিনিং যেমন, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মিনিংও তেমন। সবগুলো তো একই। আচ্ছা, এখন তাহলে মিনিং কেমন হবে এটা আপনারা বলবেন, আমি আর বলবো না, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দেই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। ধরেন, she had been studying for hours. She had been studying for hours. তাহলে তিনি কয়েক ঘন্টা ধরে পড়াশোনা করছিলেন, অতীত মানে করতেছিলেন, করছিলেন, করছিলেন মানে করতেছিলেন। When she finally took a break, ঠিক আছে, যখন তিনি বিরতি নিলেন তখন তিনি কয়েক ঘন্টা পড়াশোনা করছিলেন। So, অর্থাৎ এখানে মিনিংটা হচ্ছে তিনি করতেছিলেন, অর্থাৎ আমরা যদি বলি শি ওয়াজ স্টাডিং ফর আওয়ার্স, একই ধরনের মিনিং দিত। ঠিক আছে, আমরা কি বুঝছি? জাস্ট টাইম থাকবে, একজন বলছেন, হ্যাঁ জাস্ট টাইম থাকবে, এখানে আর কিছু নাই। জাস্ট টাইম থাকবে। এখন টাইমটা থাকবে এবং টাইম নাও থাকতে পারে। তবে খেয়াল রাখবেন যেটা, সেটা হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে বা দুইটা সেন্টেন্স থাকে, ঠিক আছে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তো যদি একটা সেন্টেন্স হয় সেক্ষেত্রে আপনারা ফার্স্ট ইনডিফিনিট ব্যবহার করবেন, ঠিক আছে। সরি, ফার্স্ট কন্টিনিউয়াস আর কি। মিনিং যেহেতু সেম, আপনারা ফার্স্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আর যদি দুইটা বাক্য হয় সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন। এই বাক্যটা দেখেন, বাই দ্য টাইম উই অ্যারাইভড দে হ্যাড বিন ওয়েটিং ফর ওভার অ্যান আওয়ার। আমরা পৌঁছানোর সময় তারা 1 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছিল, মানে করতেছিল, ঠিক আছে। হ্যাঁ, আনোয়ার হোসেন। এখন আপনি বলতে পারেন যে এক বাক্যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যাবে কিনা। করতে পারেন আপনি, সমস্যা নেই, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গুলো কি বিভিন্ন প্রশ্ন তৈরি করা যায়? প্রশ্ন সবগুলো টেন্স দিয়ে তৈরি করা যাবে, ঠিক আছে, সবগুলো টেন্স নিয়ে তৈরি করা যাবে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা অলরেডি জানি এটার মিনিং কেমন হবে।
এখন বলেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? কনফিউশন হওয়ার কিছু নাই, আপনারা জানেন ফিউচার কন্টিনিউয়াস যেমন হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেরও তেমন হবে মিনিং। মিনিং একই হবে, মিনিং নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে মিনিং নিয়ে কোনো সমস্যা নাই। একটা এক্সাম্পল দেই, আপনারা দেখি মিনিং কেমন হবে আমাকে বলেন। হ্যাঁ, একটা সময় অলরেডি বলছে, একটা সময় ধরে ফিউচারে চলে থাকবে। এই বাক্যটা পড়েন। এখন এতটুকুর পর্যন্ত মিনিং কি হবে বলেন তো? শি উইল হ্যাভ বিন ওয়াকিং। আমরা যদি বলি শি উইল বি ওয়াকিং, শি উইল বি ওয়ার্কিং যদি আমরা বলি, শি উইল বি ওয়ার্কিং যদি আমরা বলি, যেমন মিনিং দিবে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং যদি আমরা বলি, সেম মিনিং দিবে। মানে কাজটা তিনি ফিউচারে করতে থাকবে। ঠিক আছে, কাজটা তিনি, she will have been working on her research for 2 years by the time she publishes her paper. আর এটা হচ্ছে সিকোয়েন্স অফ টাইম। সিকোয়েন্স অফ টাইমে আপনাদের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে যে ফিউচারের সাথে প্রেজেন্ট এটা সিকোয়েন্স করে। ঠিক আছে, প্রেজেন্ট ফলোস ফিউচার, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টাইম। এখানে ফিউচার, এখানে প্রেজেন্ট, দুটাকে একসাথে ফিউচার রাখার দরকার নেই। ঠিক আছে, এখানে দুইটা বাক্যকে একসাথে ফিউচার রাখা দরকার নেই। আচ্ছা, বাই দ্য টাইম হি পাবলিশ হার পেপার, অর্থাৎ তিনি তার যে পেপার আছে এটা প্রকাশ করার সময় বা ওই সময়ে তিনি কি করবেন? 2 বছর ধরে তার গবেষণার কাজটা তিনি চালিয়ে যাবেন, অর্থাৎ তিনি গবেষণা করতে থাকবেন ফিউচারে। আচ্ছা, বাই দ্য টাইম, বাই দ্য টাইম বলতে কি বুঝে একজন বলছেন? মানে সময়, ওই সময়টা কোন সময় বলেন? আমি যদি বলি তিনি কাজ করবেন একটা সময়, বাই দ্য টাইম কোন সময়? এই সময়। অর্থাৎ তার যে প্রবন্ধ, তার যে পেপারটা প্রকাশ করার সময় তিনি কি করবেন? 2 বছর ধরে গবেষণার কাজ তিনি করবেন, করতে থাকবেন। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই বলেন? আচ্ছা, বাই দ্য টাইম দিয়ে আরেকটা এক্সাম্পল দেই, যেহেতু কোশ্চেন করছেন। এটা পড়েন, হি উইল হ্যাভ বিন লিভিং ইন নিউ ইয়র্ক। আমরা যদি বলি হি উইল বি লিভিং ইন নিউ ইয়র্ক, কোনো প্রবলেম আছে? নাই, সেম মিনিং। হি উইল বি লিভিং ইন নিউ ইয়র্ক যে কথা, হি উইল হ্যাভ বিন লিভিং ইন নিউ ইয়র্ক, সেম মিনিং। ফর ডিকেড, ঠিক আছে। ডিকেড বলতে হচ্ছে 10 বছরকে বোঝায়, হ্যাঁ। এতদিন পরে টেন্সের মিনিং বুঝতে পারছি, সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ইনডেফিনিট গুলো রয়ে গেছে, ইনডেফিনিটের আরো অনেক কিছু আলোচনা আছে, আজকে কিন্তু এটা পসিবল না। আজকে আমরা মেইন মেইন ব্যাপারগুলো আলোচনা করছি।
এখন এটার মিনিং কি হবে বলো তো দেখি। এখানে বাই দ্য টাইম হি রিটায়ার্স বলতে কি বোঝাচ্ছে? তার মানে সে রিটায়ার করার সময়টাকে বোঝাচ্ছে, অর্থাৎ তিনি অপশন নেওয়ার সময়, ঠিক আছে, বা অপশন নেওয়ার সময় পর্যন্ত তিনি নিউ ইয়র্কে 10 বছর ধরে বসবাস তিনি করতে থাকবেন, ঠিক আছে, মানে এই কাজটা চলতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম সবাই একটু নোট করেন তো দেখি। প্রথমে, অল কন্টিনিউয়াস অ্যান্ড অল পারফেক্ট কন্টিনিউয়াস ইকুয়াল টু মিনিং সেম, ঠিক আছে। অল কন্টিনিউয়াস এবং অল পারফেক্ট কন্টিনিউয়াস মিনিং সেম। আই অ্যাম গোয়িং যে কথা, আই হ্যাভ বিন গোয়িং একই কথা। আই ওয়াজ গোয়িং যে কথা, আই হ্যাড বিন গোয়িং একই কথা, মানে মিনিং সেম, জাস্ট সময়টা উল্লেখ থাকবে। এরপরে সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনেট অ্যান্ড ফার্স্ট পারফেক্ট ইকুয়াল টু মিনিং সেম, দেখছেন? অর্থাৎ আই ডিড দ্য ওয়ার্ক যে কথা, আবার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক একই কথা। আই অ্যাট রাইস যে কথা, আই হ্যাড ইটেন রাইস একই কথা, সেম মিনিং। সো এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন, মিনিং বুঝে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। সো এই ছিল আজকে আমাদের টেন্সের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা হচ্ছে টেন্সের ইনডেফিনিট টেন্স এবং টেন্সের দ্বিতীয় পার্ট প্যাসিভ, দুটো বিষয় একসাথে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে।